গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক ভোট প্রদানের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে, যে প্রতিনিধি হয়তো আগামী দিনগুলোতে তার খোঁজ খবর রাখবেন, ভালো থাকা খারাপ থাকা কিংবা চাও পাওয়ার প্রত্যাশা পূরণের নিশ্চয়তা তিনি দিবেন। এবং আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বিপুল সংখ্যক যে তরুণ ভোটার রয়েছে তাদের নিয়েই ভয়েস টিমের আজকের এই আয়োজন, যেখানে জুলহা জুবায়ের আছি তাদেরই একাংশের মাঝে যাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, তরুণ ভোটার হিসেবে, নতুন ভোটার হিসেবে তাদের চাও পাওয়া এবং প্রাপ্তি প্রত্যাশার কতখানি পূরণ ঘটবে বলে তারা মনে করে। একটু তোমাকে দিয়ে শুরু করতেছি। বর্তমান যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, একাদশ জাতীয় নির্বাচন আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র। ঠিক একজন নতুন ভোটার হিসেবে, তরুণ ভোটার হিসেবে তোমার প্রত্যাশাটা আসলে কি? এবারে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে, সেটাই আমরা আশা করি। একজন নারী ভোটার হিসেবে আপনার কি চাওয়া? প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, উৎসাহ কতখানি কাজ করছে, কিংবা রাজনৈতিক দলগুলোর ইশতেহারের ঠিক কোন দিকটার দিকে আপনি আগ্রহী হয়ে তাকিয়েছেন? আগ্রহ বলতে গেলে আমি অনেকখানি আগ্রহী যে আমি এবার প্রথম ভোট দিতে যাচ্ছি। বর্তমান সরকারকে দেখছি যে টেকনোলজি বা শিক্ষাগত মান উন্নয়ন তারা করে যাচ্ছে। সুতরাং আমার তাদের কাছে বা আসন্ন নির্বাচনে সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে তারা যেন নারী শিক্ষা উন্নয়ন, বেকারত্ব এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে তাদের নজরটা বেশি দেয়। প্রযুক্তিগত উন্নয়নের দিকে তাদের নজরটা বেশি দেয়। জাতীয় নির্বাচন নিশ্চয়ই একটা অনেক বড় বিষয়, অনেক প্রতীক্ষা, অনেক আগ্রহ এবং অনেক উৎসাহের একটি জায়গা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ ভোটার হিসাবে এই নির্বাচন থেকে হোয়াট ইউ আর লুকিং ফরওয়ার্ড, কি প্রত্যাশা? এই নির্বাচনটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ডিফারেন্ট টাইপ নির্বাচন, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে নির্বাচন পদ্ধতি আছে, তো সকল দেশের যে নির্বাচন পদ্ধতি, ওই পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন এবছর পরিচালিত হবে। যে একটা নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে নির্বাচন, উন্নয়নের যে ধারা অব্যাহত আছে, আমাদের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তো আমরা চাচ্ছি আরও নতুন নতুন প্রযুক্তির সাথে বাংলাদেশ পরিচিত হোক, সাম্প্রদায়িকতা মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ চাই। আমাদের যে বাংলাদেশের চেতনা, যে মুক্তিযুদ্ধের চেতনা একটা বাংলাদেশ চাই, এবং তরুণ সমাজের জন্য যাতে তরুণরা যাতে পাশ করার পর একটা চাকরির ব্যবস্থা হয়, তরুণরা যাতে পাশ করার পর বেকার হয়ে বসে না থাকে, তরুণরা যাতে কখনো ফ্রাস্ট্রেশনের দিকে না যায়, তারা হতাশ না হয়, তো এই ধরনের একটা সরকার ব্যবস্থা চাইব। একটু জানতে চাই, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, উৎসাহ কতখানি, আগ্রহ কতখানি? তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমরা সব এই গত 10 বছর অনেক কিছু দেখেছি, তার অনেক কিছু শুনেছি। যেই ক্ষমতায় আসুক না কেন, আমাদের চাওয়া থাকবে দেশের উন্নয়ন হোক, দেশের স্থিতিশীলতা বজায় থাকুক, দেশের কাঠামোগত যেসব উন্নয়ন সেগুলো অব্যাহত থাকুক, শিক্ষা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত থাকুক। ঠিক এই জায়গাটা চলে আসতে চাইবো। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে মন্তব্যগুলো করছে, তাদের চাওয়া পাওয়ার কথাগুলো বলছে। ঠিক সেই আলোকে কিংবা নিজের প্রতিফলনও ঘটানো যেতে পারে যে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন থেকে তরুণ ভোটার হিসেবে আসলে কি চাওয়া বা প্রথম ভোট দিতে যাচ্ছেন সেই আগ্রহের জায়গা কতখানি? আমার জায়গাটা থেকে আমি 4টা বিষয় নজর দিব। 4টা বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবে না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে দেখেছি বা আমরা আমেরিকাকে দেখি যে তারা একজন জাতির পিতাকে অস্বীকার করে না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই বলবো যে বঙ্গবন্ধুকে যে দল ধারণ করবে, আমার কাছে ওই দল একটু প্রিফেয়ার বেশি পাবে, সেটা যে দলই হোক। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ এই মুহূর্তে সম্মানজনক জায়গায় আছে। যে সরকারি আসুক, যারাই আসুক, তাদেরকে এই জায়গাটা নজর দিতে হবে। আর যে জায়গাটা তরুণদেরকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখি যে অনেক তরুণরা বেকার রয়েছে, অর্থাৎ অনেক চাকরির ক্ষেত্র রয়েছে, যে চাকরির ক্ষেত্রগুলোতে তরুণদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ওখানে। নিশ্চয়ই অসাধারণ, বেশ সুন্দর কিছু ইঙ্গিত পেলাম। এখানে একজন শিক্ষক আছেন শ্রদ্ধেয় স্যার, শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন, শিক্ষার্থীদের একদম কাছ থেকে জানবার এবং দেখবার সুযোগ কিন্তু আপনার হয়। তাদের মানসিক চাওয়া পাওয়াগুলোর প্রতিফলন হয়তো আমরা তাদের কাজের মধ্যে দিয়ে এটা আসলে দেখতে পাই। আপনিও তরুণ ছিলেন, আপনি আপনার জীবনের প্রথমবারের মতো ভোট দিয়েছেন। সেই ভোটের অভিজ্ঞতা থেকে একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্য প্রত্যাশা কোথায় যে দাঁড় করাচ্ছে আমাদের? ওই সময় আমি যে স্বপ্নটা দেখতাম যে আমি এই সেন্সটাও হলে আমার ভবিষ্যৎটা আমার এরকম বিশাল একটা ভবিষ্যৎ হবে, সুন্দর একটা ভবিষ্যৎ আমি পাবো। ফর এক্সাম্পল, আমি এখানে বসে কথা বলতে পারছি, এই ধরনের একটা আমরা চেঞ্জ চেয়েছিলাম 90 সালের দিকে, যে 90 সালের ওই চেঞ্জটা আমরা পেয়েছিলাম এবং তার ফলশ্রুতিতে আজকে কিন্তু এরকম একটা পর্যায়ে চলে আসছে। গণতান্ত্রিক ধারায় আমরা ফেরত আসতে পারছি এবং আমি যে স্বপ্নটা দেখতাম এক্স্যাক্ট
এক্স্যাক্টলি সেই জায়গাগুলো আমি পাচ্ছি। এখনকার একাদশ নির্বাচন যেটা জাতীয় নির্বাচন হবে, এখানে ইশতেহারে যে কোনো দলই হোক না কেন তাদের তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। নির্বাচনী ইশতেহারগুলো যখন যে কোনো দলই দেখ না কেন তাদেরকে এই জায়গাটা বোধহয় খেয়াল রাখতে হবে, তরুণমুখী যাতে নির্বাচনী তরুণমুখী ইশতেহার হয়। খুব সুন্দর কিন্তু একটা ইঙ্গিত এখান থেকে পেয়েছি। তারুণ্য আসলে যেভাবে ভাবছে তাদের ভাবনার প্রতিফলনগুলো ঘটাতে দিতে হবে। কি করে সেই ভাবনার প্রতিফলন ঘটানো যায় তাই জানবো ছোট্ট একটা বিরতির উপরে। স্টে টিউন। স্বাগত আরও একবার, দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আসলে তারুণ্য কীভাবে, তাই ভাবনাগুলোর জায়গাটা বুঝবার চেষ্টা করব, উপলব্ধি করবার চেষ্টা করব এবং তাদের গণতন্ত্র চর্চা নিয়ে প্রসঙ্গগুলো জানতে চাইবো। ঠিক এখানটা থেকে আরও একবার আমরা শুরু করতে চাই। আমরা কিন্তু আসলে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সবাই সবার মতামতগুলো দিচ্ছিলাম। নির্বাচনী চর্চায় বা ভোটাধিকার প্রয়োগ করা যে কোনো নাগরিকের জন্য একটা উৎসাহ এবং আনন্দ ঘন একটা বিষয়। ঠিক সেই জায়গা থেকে জানতে চাই আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেখানে আসলে গণতন্ত্র চর্চাটা থাকা উচিত বা যেখান থেকে আমরা এই চর্চাগুলো শিখবো, আমাদের প্রতিষ্ঠানগুলো আসলে কতখানি গণতন্ত্র বান্ধব। বাংলাদেশে 17 কোটি জনসংখ্যা রয়েছে, সেখানকার প্রায় 10.5 কোটি কিন্তু হচ্ছে ভোটার, অর্থাৎ 10.5 কোটি কিন্তু শক্তি। এই যে শক্তি, এই শক্তিকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে সামনে যে নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি, সেই নির্বাচনটি যদি এবং সংসদ সদস্যগুলো যদি তারুণ্য বান্ধব হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তরুণদের একটি বাস্তবতা কিন্তু আমরা দেখতে পারবো। আর সেই তরুণদের বাস্তবতা বা নেতৃত্বের একটি চর্চার একটি পর্যায়ে কিন্তু হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে আছি বা আমি যেখানে পড়াশোনা করছি বা আমি যেখানে সার্বক্ষণিক থাকছি, সেটাই কিন্তু আমাদের একটি চর্চার একটি কেন্দ্র হতে পারে। আমি যখন এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব, আমি যদি একজন ডাকসুর প্রতিনিধি হই, সেক্ষেত্রে কিন্তু নেতৃত্বটা আমার প্রথম থেকেই শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি পরবর্তীতে যদি একটি সংসদ নির্বাচন বা যে কোনো নির্বাচনে করতে যাই, সেক্ষেত্রে আমি সেটা প্রতিফলন কিন্তু করতে পারছি। এই যে এখান থেকে একজন ইঙ্গিত করলেন যে ডাকসু আসলে খুব গুরুত্ব বহন করে, এর অনুপস্থিতি আসলে তারুণ্যকে কিভাবে ভাবাচ্ছে? আমরা শুনেছি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, এরকম গল্প শুনেছি অনেক আমাদের যারা সিনিয়র বা মুরব্বী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কাছে, কিন্তু আমরা আসলে এটার বাস্তব পাইনি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে, ডাকসুর বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব বেড়ে উঠবে যারা ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, আমরা এখন আশাবাদী। আমরা শুনছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতেছে এবং আমরা বিশ্বাস করি অতি অবশ্যই এবং অতি শীঘ্রই আমরা ডাকসু নির্বাচন দেখতে পাবো এবং আমরা আমাদের যে অভাব, যে আমাদের সঠিক নেতৃত্ব ডাকসুর কারণে যেটা আমাদের গত অনেক বছর যাবৎ আমরা পাচ্ছি না, সেটা অতি শীঘ্রই আমরা সেটা রিকভারি হবে বলে আমি বিশ্বাস করি। অসাধারণ। তারুণ্য নির্ভর যে এখন নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি, একাদশ জাতীয় নির্বাচনে, এখানে তরুণদের প্রতিনিধি আসলে কারা হবেন? তরুণরা কি তরুণদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে? এই যে নমিনেশনের ক্ষেত্রে আসলে কি মনে হয়, কি হতে যাচ্ছে? তরুণরা সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থায় আমরা যুক্ত হই। সেখানটায় আমাদের যে অংশটা রয়েছে, আমরা মোট ভোটারের যে অংশটায় আমাদের প্রতিনিধিত্ব চাই, সেখানে প্রতিনিধিত্ব করবার জন্য সংসদে আমাদের একটা অংশগ্রহণ দরকার। আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তরুণদের প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে এবং তারা তরুণ প্রতিনিধি সংসদে মনোনয়ন দেওয়ার জন্য তারা কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলবো যে এটা যেন শুধু তাদের বক্তব্যের মধ্যেই না থাকে, আমাদের যেন আশার প্রতিফলন হয়, আমাদের তারুণের যে অংশটা রয়েছে সেটাকে যেন আমরা সংসদে দেখতে পাই। এই যে তরুণদের প্রতিনিধিত্ব করবার জন্য বা 25-এর নিচে যারা আছেন তাদের গণতন্ত্র চর্চার জন্য আসলে মাধ্যমটা কি? আমাদের এই যে প্রক্রিয়ার সাথে যে আমরা সম্পৃক্ত হব, আসলে তরুণদের কি করে আমরা সম্পৃক্ত করতে পারি, তরুণদের চাওয়া পাওয়াগুলোর প্রতিফলন কি করে ঘটাতে পারি? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানে তরুণদের মতামতটা নেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্ল্যাটফর্ম, যুব অ্যাসেম্বলি কিংবা ছায়া সংঘ, এরকম সংগঠনগুলোর মাধ্যমে এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তরুণদের মতামতটা নেওয়া হচ্ছে। আমরা চাইবো যে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে যাতে এই তরুণদের এই সম্পৃক্ততাটা রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি তরুণদের তাদের মতামত থাকবে, মতামতের প্রতিফলন ঘটবে। অসাধারণ। আসলে যেহেতু এই চর্চাটা অনেক দিন ধরে দেখেছেন আপনি, গণতন্ত্রের চর্চাটা কিংবা ডাকসু নির্বাচন আপনারা সরাসরি দেখেছেন, বর্তমান সময়ে এসে প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক যে গণতন্ত্র সেই চর্চার সাথে সম্পৃক্ত করবার জন্য আসলে কি উপায় দেখেন আপনি? ছাত্রদের এখানে রাজনৈতিক যে চর্চা যেটা আমাদের দেশে ছিল, ঐতিহ্যগতভাবেই ছিল এটা, তো সেইটা কিন্তু আসলে সামহাও বন্ধ হয়ে গিয়েছে এবং সেই বন্ধ হওয়াটার যদি কারণগুলো রিভিল করে সেটাকে যদি আমরা আবার ফিরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের নতুন নেতার জন্ম হবে। যেমন আমি যদি আজকে বলি যে আজ পর্যন্ত যারা আমাদের সামনের দিকে রাজনীতি যে কোনো দলেরই হোক না কেন যারা আছেন, এবং তারা কিন্তু এই ছাত্র নেতৃত্ব থেকেই আছেন, কিন্তু আজ থেকে আপনি 5 বছর 10 বছর পরে চিন্তা করেন যে কারা এই লিডটা
নিবে, কারা আসলে এখানে যাবে, সেই জায়গাটা কিন্তু একটা ভ্যাকুয়াম রয়ে গেছে। যে এখানে যেহেতু আমাদের এই ছাত্রদের মধ্যে রাজনীতির চর্চাটা নাই, ছাত্রদের ভিতরে রাজনীতির যে একটা সহ অবস্থান বলেন অথবা রাজনীতি করার মেনে নেওয়ার বিষয়গুলো যে বলেন, এটা তাদের ভিতরে যেহেতু চর্চা নাই, এই ল্যাকিংটার কারণে কিন্তু নেতৃত্ব তৈরি হয়। কিন্তু স্যার সেক্ষেত্রে একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটি বৃহৎ রাজনৈতিক দল যাদের উপস্থিতি আমরা সরকারি পর্যায়ে দেখেছি, যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাদের স্টুডেন্টস উইং কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। তো এই একটা জায়গায় কেন ভ্যাকুয়াম তবুও থেকে যাচ্ছে? আমি এই হলের ছাত্র ছিলাম, যেখানে আসলে আমাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, কারণ একজন সাধারণ ছাত্রের তার কিন্তু মনের রিফ্লেকশনটা এখানে নেই, যে কারণে হয় কি যে দূরত্ব থেকে যায়, দূরত্ব থেকে যায়। তার মানে তার মধ্যে যে আমার আজকে নেতা হলেন, তার মধ্যে কিন্তু রাজতন্ত্রটাই কাজ করলো, কারণ সে সামহাও ওখানে বসে পড়েছেন। তার ভিতরে কিন্তু সাধারণ ছাত্র যে আমাকে হটিয়ে দিতে পারেন, এই পালসটা কিন্তু তার ভিতরে কাজ করবে না। তার মানে নেতৃত্ব বলতে যেটা বোঝায়, গণতন্ত্রকে যেটা বোঝায়, আসলে সে বুঝতে পারবে না যে আজকে আমি আছি, কালকে আমাকে সরাই দিতে পারে, এবং পরবর্তীতে সরে গেলেও সে কিন্তু মেনেও নিতে পারে না। রাইট, এটাই হলো প্রবলেম। অসাধারণ স্যার, খুব সুন্দর কিছু ইঙ্গিত আপনি দিয়েছেন। তবে আমরা যে বিষয়টা চাই, পুরো রাষ্ট্র যে বিষয়টা, যেই তরুণরা যে বিষয়টা চাই, তা হচ্ছে রাষ্ট্রের নিয়মতান্ত্রিক যে ধারা আছে, সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে, সেই ধারাকে কোনোভাবেই ব্যাহত না করে তরুণ সম্পৃক্ততা বা তারুণ্যের সম্পৃক্ততা আরও অনেক বেশি আমরা বাড়াতে চাই। কী করলে বাড়াতে পারবো, তরুণরা কি মনে করছে, তাই জানবো ছোট্ট একটা বিরতির উপরে। স্টে টিউনড। স্বাগত আরও একবার। বলছিলাম তরুণদের প্রত্যাশার কথা এবং তাদের সম্পৃক্ত করার কথাগুলো জানবো। একটু জানতে চাই, তরুণরা আসলে কি প্রত্যাশা করছে এই নির্বাচন থেকে, প্রার্থীদের কাছে কি দেখলে তারা প্রার্থীকে ভোট দিবে, এবং সেই সাথে তরুণদের সম্পৃক্ততা কি করে বাড়ানো যাবে? আমাদের সংসদের আসন কিন্তু 300টি, সেখানে যদি একটি নির্দিষ্ট পার্সেন্টেজ তরুণদের জন্য ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তরুণদের কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তারা এমনভাবে এগিয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আমাদের নিজেদেরকেও, আমাদের তরুণদেরকেও তারা এগিয়ে নিয়ে যেতে পারছে। এবং আমরা যদি দেখি মন্ত্রী পরিষদের ক্ষেত্রেও এভাবেই যদি আমরা বিভাজন করি, যে একটি নির্দিষ্ট সেক্টর যদি আমরা তরুণদের জন্য ছেড়ে দিই বা তরুণ সংসদ সদস্যদের জন্য ছেড়ে দিই, সেক্ষেত্রে যদি তারা আমাদের জন্য, তরুণদের জন্য কাজ করে, সেক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জাতি এগিয়ে যাচ্ছে এবং আমাদের নেতৃত্বটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রার্থী যারা নির্বাচিত হচ্ছেন সম্পৃক্ততা হারাচ্ছেন, তারা জনগণের সাথে তাদের সম্পৃক্ততা কমে যায়, নির্বাচনী এলাকায় যাওয়া কমে যায়। আসলে এবারে নির্বাচন থেকে তরুণরা কিভাবে ভাবছে এই পুরো বিষয়গুলো নিয়ে? আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা যাকে আমরা আমরা আমাদের মূল্যবান গণতান্ত্রিক ভোটটি দিব, এখানে আমাদের অবশ্যই তার যে গুণগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত, তার মধ্যে অন্যতম হচ্ছে তার জনগণের সাথে সম্পৃক্ততা। এখন আমি একজন সাধারণ মানুষ হিসাবে যদি তার সাথে আমি সম্পৃক্ত না হতে পারি, যদি আমি তাকে আমার মনের কথা না বলতে পারি, যদি আমাদের সমাজের দুষ্ত্রুটিগুলো যদি তার কাছে উপস্থাপন না করতে পারি, তাহলে তার সাথে আমার একটা গ্যাপ থেকে যাবে এবং তাহলে আমি আমার সাথে তার যে কারণে আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রকাশ আমি প্রতিফলন ঘটিয়েছি, সেটার বাস্তবায়ন হচ্ছে না। তো আমাদের একান্তই চাওয়া যে এবার নির্বাচনে আমাদের তরুণ প্রজন্মের সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, যে আমরা আসলে কী ধরনের রাজনৈতিক চর্চা আমাদের দেশে চাই। অসাধারণ, খুব সুন্দর একটা ইঙ্গিত। কী ধরনের রাজনৈতিক চর্চা চাই, আর কি চাচ্ছে তারুণ্য? একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু 1/3 তারুণ্য ভোটার, বড় বড় দলগুলোর উচিত তাদের নির্বাচনী ইশতেহারে আমাদেরকে প্রাধান্য দেয়, কারণ এর ফলাফল আমরা প্রভাব দেখতে পাচ্ছি যে নিরাপদ সড়ক চাই আন্দোলনে, যেখানে তরুণদের একটা গণতান্ত্রিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই প্রভাবটা যদি আমরা নির্বাচনে বজায় রাখতে পারি, যে আমাদের কতটা প্রভাব আছে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে, তো নির্বাচনী দলগুলোর উচিত আমাদেরকে প্রাধান্য দিয়ে আমাদের ভবিষ্যতে যে কার্যক্রমগুলো আছে তার সাথে তাদের আমরা সম্পৃক্ত তৈরি করা। যদি না করতে পারে তাহলে তাদের একটা বড় ভূমিকা আমাদের দেখতে পাবে জাতীয় নির্বাচনে। তরুণদের সম্পৃক্ততা ধরে রাখবার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত হবে সবসময়, শুধু নির্বাচনের সময় নয়, তরুণদেরকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে দেখা তরুণদের চোখে বাংলাদেশকে দেখতে হবে এবং তরুণরা যা ভাবে এবং সেই ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে। এবং এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অনেক রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের বড় বড় ক্রিকেট তারকারা এবং চলচ্চিত্র অঙ্গনের তারকারা নির্বাচনে আসছেন এবং সেই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী হচ্ছি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বা রাজনৈতিক ব্যবস্থায় তরুণ সম্পৃক্ততা হচ্ছে। খুব সুন্দর করে একটা ইঙ্গিত মাশরাফিকে দেখেছি এবার এসছে। তরুণরা আর কি প্রত্যাশা করছে, সম্পৃক্ততা কি করে বাড়ানো যায়? তরুণদের চিন্তা ভাবনাগুলো আসলে তরুণরাই সুন্দরভাবে তুলে ধরতে পারবে। এই জন্য আমরা চাইবো যে আমাদের সংসদে, ঠিক আছে, তরুণদের যে সম্পৃক্ততার জায়গাটা, তাদের যে অংশগ্রহণের জায়গাটা, সেটার সুযোগ তৈরি হোক। তরুণ হিসেবে আমার যে একটা চাওয়া সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যে প্রার্থীরা থাকবে, যারা নির্বাচন করবে, তাদের জন্য তাদের সবচেয়ে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা গড়ে তোলা। যেমন আমরা তো অনেকেই দেখি যে ঢাকাতে থাকে, নির্বাচন করলো এলাকাতে, ঢাকাতে এসে সেটেল হয়ে গেল, আর গ্রামে যাবে না, গ্রামে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো ধারণাই থাকে না। তা আমার মনে হচ্ছে যে তাদের উচিত যে এলাকায় যাওয়া, এলাকার মানুষের কাছে গিয়ে তাদের কষ্টের কথাগুলো, তাদের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখা। যদি এগুলো দেখতে পারে তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই তাদেরকেই নির্বাচনে ভোট দিবে, যারা তাদের তাদের মনের কথাগুলো শুনতে পায়, যাদের কাছে নিজেদের
অভিব্যক্তি যেগুলো সেগুলো আমরা শেয়ার করতে পারি, তাদেরকে নিশ্চয়ই সবাই ভোট দেবে। তা আমার চাওয়া এটাই। অসাধারণ। যেহেতু 25-এর আগে কোনো তরুণ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি প্রার্থী হতে পারে না, প্রার্থী হতে পারে না কোনো প্রার্থী যদি মানে তরুণ সময় অর্থাৎ আমাদের সময়ে কোনো সামাজিক সংগঠনগুলোর সাথে ইনভলভ থাকে, কোনো হচ্ছে শিক্ষাক্ষেত্রে তাদের কোনো অবদান থাকে, যেমন পথ শিশুদের পড়ানো বা মানে সমাজসেবায় যদি তরুণ বয়সী তাদের সম্পৃক্ত থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমি অগ্রাধিকার দিব। এবং আরেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে যদি তাদের গ্রহণযোগ্যতা থাকে সেটা একটু এক্সট্রা প্রিভিলেজ পাবে। আর এটা হচ্ছে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের হচ্ছে যে জ্ঞান থাকতে হবে, আন্তর্জাতিক রাজনৈতিক যে নলেজগুলো থাকতে হবে এবং রাজনৈতিক সচেতনতা তার মধ্যে থাকতে হবে, তাই তো? রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে থাকতে হবে এবং তরুণদেরকে এখানে প্রায়োরিটিটা বেশি দিতে হবে। অসাধারণ, খুব সুন্দর কিছু ইঙ্গিত পেয়েছি। কি করা যেতে পারে? আমি যেটা চাই সেটা হচ্ছে প্রত্যেক আসন থেকে নির্বাচিত প্রার্থীকে তার এলাকায় তরুণদের সাথে যাতে যোগাযোগ একটা স্থাপন করা যায়। যেমন সাম্প্রতিক সময় দেখেছি শেখ হাসিনা লেটস টক উইথ শেখ হাসিনা একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের তরুণদের সাথে কথা বলেছে। যদিও সবার সাথে কথা বলা সম্ভব না, 150 জন উদ্যোক্তার সাথে কথা বলা সম্ভব হয়েছে। যারা প্রতিনিধিত্ব করবে, আমরা তো সবাই প্রতিনিধিত্ব করি আমাদের পুরো তরুণ সমাজের। তো আমি চাই প্রত্যেক এলাকার প্রার্থী তার নিজ এলাকাতে তরুণদের মুখোমুখি হোক, তাদের সমস্যার কথা শুনুক, তাদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়ুক এবং তাদের কি দরকার বেশি দরকার প্রয়োজনীয়তাগুলা সম্পর্কে তারা সচেতন হোক। আমাদের দেশে বর্তমানে সরকারি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস 8 পাস না হলে একজন পিয়ন হতে পারে না, কিন্তু আমাদের দেশে একজন জনপ্রতিনিধি হতে হলে তার কোনো শিক্ষাগত যোগ্যতা, তার সে অশিক্ষিত লেখে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বা জনগণের প্রতিনিধি হয়। তো একজন জনপ্রতিনিধি আমরা এমন লোকদেরই চাই যাদের তাদের শিক্ষাক্ষেত্রে যারা যেভাবে অবদান রাখবে তারা নিজেরা শিক্ষিত থাকতে হবে এবং তাদের অন্যান্য যে নলেজগুলো, তাদের সামাজিক সাংস্কৃতিক সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণ থাকতে হবে। জনপ্রতিনিধি শুধু এলাকার প্রতিনিধি না, সে যে একই সাথে এলাকার প্রতিনিধি, একই সাথে সে একটা দেশের প্রতিনিধি। সুতরাং একটা জনপ্রতিনিধি শিক্ষিত হতে হবে, সংস্কৃতি বান্ধব হতে হবে, শিক্ষা অনুরাগী হতে হবে, সামাজিক কাজ করতে পারে এ ধরনের একজন লোক হবে এবং তরুণদের সাথে যোগাযোগ থাকবে, তরুণদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এই নিয়ে কাজ করতে হবে, এই ধরনের একজন জনপ্রতিনিধি চাই। সব কিছু মিলিয়ে এই তরুণেরা এবারকার একাদশ জাতীয় নির্বাচনে আসলে ঠিক কেমন প্রার্থীকে ভোট দিবে? বাংলাদেশে এখন কোনো দল না, দুইটি শক্তি কাজ করে, একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, একটি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তো আমরা যেহেতু এখন ম্যাচুরিটি পরিমাণ তরুণ সমাজে শিক্ষিত, তারা ইতিহাস জানে, ইতিহাস জানার সেই তরুণ সমাজরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রার্থীকেই অবশ্যই ভোট দিবে। তরুণরা যেই চাওয়াগুলোর কথা আজ সামনে তুলে আনলো কতখানি যৌক্তিক আপনি মনে করেন এবং সেই যৌক্তিক দাবির প্রতিফলন আসলে একাদশ নির্বাচনে আপনি কতখানি দেখবেন বলে আপনার মনে হয়? আজকে তরুণরা সেরকম যে ওই ডায়লগে আর বিশ্বাস করবে না যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, শুধু এতটুকুতে তারা বসে থাকবে না, বরং তারা যাকে খুশি তাকে দেবো তার আগে একটা শব্দ বসে দেবে। সেটা বসাবে এই জন্য যে জেনে বুঝে দেব, অর্থাৎ ইনফরমেশনগুলো আমি নিব, তারপর সেটাকে যাচাই বাছাই করব, যাচাই বাছাই করার পরে আমাকে যাকে মনে হবে যে আমার দেশের নেক্সট নেতৃত্ব তারা দিতে পারবে, তারা আমার আশার প্রতিফলনগুলো প্রতিফলিত করতে পারবে, শুধু তাদের ইশতেহারই লেখা থাকবে না, কিন্তু তাদের সেরকম সক্ষমতা আছে, সেই রকম একটা দলকেই তারা কিন্তু নির্বাচিত করবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে একটা বিষয় কিন্তু আমরা স্পষ্ট হয়েছি যে আমার ভোট আমি দিব, তবে এবার ব্যতিক্রম হচ্ছে জেনে বুঝে শুনে এবং উপলব্ধি করে আমার চাওয়া পাওয়ারগুলোর প্রতিফলন যেখানটায় আমি দেখব, ঠিক সে জায়গায় আমার মতটা আমি প্রকাশ করব, তার পক্ষে আমার মত যাবে। তাই রাজনৈতিক দলগুলোর কাছে এতটুকুই চাওয়া পাওয়া আবদার কিংবা জানানোর আছে যে তারুণ্যের একাংশ আমরা এখানে দেখছি, তাদের মতো করে পুরো বাংলাদেশের কথা নিশ্চয়ই আপনারা ভাববেন তাদের চাওয়া পাওয়ার কথাগুলো, নতুবা তারুণ্য বিচ্ছিন্ন একটি নাম সর্বস্ব রাজনৈতিক দলে হয়তো আপনারা পরিণত হবেন। দেখা হবে আগামী এপিসোডে, সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রেইজড।